উনি বলেছে, আর্মিকে সরাসরি বলেছে যে তোমরা যদি জনগণের বুকে গুলি চালাও এবং হাসিনার পক্ষ নাও তাইলে জাতিসংঘের শান্তি মিশন থেকে তোমাদেরকে বাদ দেওয়া হবে। বাংলাদেশের সেনাবাহিনীর জুনিয়র লেভেলে, মিড লেভেলে, আপার লেভেলে সবাই বুঝেছে আমাদের পাতলুন খুলে গেছে, আমাদের ল্যাঙ্গট চলে যাবে, হারিয়ে যাবে। আমাদের ল্যাঙ্গট যদি হারিয়ে যায় তাইলে ওয়াকারুজ্জামানের আর সেনা প্রধান থাকার কোনো সম্ভাবনা নাই। ওয়াকারুজ্জামান বাধ্য হয়েছে, নেরিকুত্তা বাধ্য হয়েছে, মাথায় একটা ঘন্টা দিয়ে বলেছে এবার আমি জনগণের পক্ষে। 2 দিন আগে এই ওয়াকার জনগণের বুকে গুলি চালিয়েছে। 2 দিন আগে এই ওয়াকার তার অফিস থেকে 1 মাইল দূরে আয়না ঘর মেইনটেইন করেছে। কয়েক বছর আগে বিডিআর পিলখানার সামনে দাঁড়িয়ে 17 বেঙ্গলের সিও হিসাবে মীর জাফরের ভূমিকা পালন করেছে, যেখানে 57 জন মিলিটারি অফিসারকে খুন করা হয়েছে। ওকে, তো আজকে ভলকার টার্ক সরাসরি বলেছে, সে ওয়ার্নিং দিয়েছে মিলিটারিকে, এবং এই ভলকার টার্ক ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানের এই থ্রেটের মুখে ওয়াকার বাধ্য হয়েছে তার মিলিটারি নিয়ে ব্যাকট্র্যাক করতে, হাসিনাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে সে বাধ্য হয়েছে। সে মোটেও ভালো মানুষ না, সে একটা মিথ্যাবাদী, ভণ্ড, জোচ্চোর, হারামজাদা টাইপ কিছু। এই আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি দেশের জনগণকে সে মিসগাইড করেছে। আমি প্রথমে এটার উপরে রিয়াকশন চাইবো অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। শুনেন, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা তুলেছেন, এটা আমি কয়েকদিন যাবত চিন্তা করছি, এটা একটা জবাব হওয়া উচিত। আপাতত আপনার এই বক্তব্যের আমি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছি, জনগণের পালস যেভাবে বোঝার চেষ্টা করেছি সেভাবে আমি বলছি। আপনার মনে আছে যে 2007-এ যখন 1/11 হয়েছিল, তখনও কিন্তু এরকম একটা জাতিসংঘের একটা ভুয়া কাগজ দিয়ে, তখন ওই তৎকালীন সেনা প্রধানকে বলা হয়েছিল যে যদি তারা টেক ওভার না করে তাহলে জাতিসংঘের আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী আছে তাদেরকে আর দিবে না। কিন্তু পরে প্রমাণ সেটা মিথ্যা, কিন্তু সেটাও কোনো বড় ব্যাপার না। কিন্তু যদি তখনকার যদি সত্য হয়ে থাকে তখন শান্তিপূর্ণ অবস্থায় সে টেক ওভার করছিল, জনাব মঈনুদ্দিন, ফখরুদ্দিন, যাই হোক না কেন। কিন্তু আজকের অবস্থা যদি চিন্তা করেন, যখন নাকি জুলাইয়ের কথা বলছি, আপনার 16ই জুলাই যখন আবু সাইদ সবচেয়ে প্রথম 2 হাত তুলে বুক পেতে ছেড়ে দিল, আমি এটা বলছি এই কারণে আপনি প্রলং করছেন। আমি মূল জায়গায় আসতেছি। আমি বলছি যে যদি সেদিন সেনাপতিরা যদি সিদ্ধান্ত নিত, সাধারণ সোলজার এবং জুনিয়র অফিসারদের যে সেন্টিমেন্টটা আমি দেখেছি, আমি জানিছি, পারতো না। কারণ এইটা আসলে একেবারে 24শে মার্চ দিবাগত রাত্রের মতো, যে যেভাবে বিদেশি সেনাপতি জনগণের উপর আক্রমণ করেছিল, এইভাবে পারতো না বলেই দেখবেন যে ভারতীয় সেনারা পালিয়ে গেছে। হ্যাঁ, স্পাইনার্সরা হেলিকপ্টারে পালিয়ে গেছে। ভারতের যেসব নাকি বাংলাদেশের মানে পুলিশের দেশ, তারা পালিয়ে গেছে। এটা জয় হয়েছে। এই 53 বছর দিল্লির পরাজয় হয়েছে। এইটাকে আড়াল করা যাবে না। হ্যাঁ, উনি জাতিসংঘ যেটা বলেছে এটা একটা অন্যতম হতে পারে, কিন্তু প্রধান দিক, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রধান দিক থাকে গণদিক। প্রধান দিক হলো যে জনগণের চাপের মুখে, জনগণের ভিতের মুখে সৈন্যদের তারা অস্বীকার করছে, এটা হলো প্রধান। তবে হ্যাঁ, এইটাও কাজে লেগেছে, আমি দুইটাই বলবো। ধন্যবাদ। ওকে, আমি এটা রিয়াকশন চাইবো ডক্টর এস এম নওশের আলী, আপনার কাছে। ধন্যবাদ। আসলে এই জিনিসটা যেটা ওই যে জাতিসংঘের যে বদল যে এটা বলেছে, এটাকে আসলে বাংলায় বলা যায় যে হাটে হাড়ি ভেঙে দেওয়া, মানে সোজা বাংলায় হাটে হাড়ি ভেঙে দেওয়া। উনি ওই কাজটাই করেছেন, এবং জেনারেল ওয়াকার বা অন্যান্যরা ওনারা আসলে মানে বাধ্য হয়েছেন জনগণের পাশে দাঁড়াতে। ওনারা উইলিংলি না, মানে বাই ফোর্স ওনারা বাধ্য হয়েছিলেন জনগণের পাশে দাঁড়াতে, এবং সেটার পিছনে কাজ করেছিল জুনিয়র অফিসাররা বলছিল যে আমরা সিনিয়রদের কমান্ড মানবো না, আমরা আমাদের ওয়েপন জনগণের দিকে তাক করবো না। এটা তারা আগস্টের প্রথম থেকেই তারা এটা বলে আসছিলেন।
আর ওদিক থেকে ওই যে সেনা প্রধান ওনারা কিন্তু ওই যে জুলাইয়ের দিকে যে ম্যাসাকারটা হলো বা ওই যে পুলিশের সাথে কিন্তু আর্মিরাও কিন্তু রাস্তায় ছিল এবং আর্মিরাও কিন্তু অনেক মানুষকে মেরেছে এবং তাদের বডি থেকে যে বুলেট এসছে বুলেটের মধ্যে কিন্তু সেটা আর্মির ছাপ ছিল এবং তারা কোনোভাবেই তাদের দায় এড়াতে পারবে না যে তারা ওই জনগণের উপর গুলি চালায়নি। এটা দায় তারা কোনোভাবে এড়াতে পারবে না, কারণ সেগুলো তো ডকুমেন্ট হিসেবে আছে। অনেকের ফরেন্সিক রিপোর্টই কিন্তু এটা আছে, ব্যালিস্টিক রিপোর্টও এটা আছে। তারপর যে জাতিসংঘের যে হেলিকপ্টার তারা ব্যবহার করেছে সেটাও তো ভিডিও আছে। আমার মনে আছে যে জুলাইয়ের শেষের দিকে যখন আমি পেশেন্ট দেখতেছিলাম তখন এক আওয়ামী লীগের ভদ্রলোক উনি এসেছিলেন আমার পেশেন্ট হিসেবে। তো উনি বলতেছিলেন যে আমরা কখনো দেখি নাই যে হেলিকপ্টার থেকে এইভাবে গুলি করে। আমি তো লজ্জায় পড়ে গেছি যে আমি আওয়ামী লীগ করি, আমি তো এখন আর আওয়ামী লীগকে সাপোর্ট করবো না। উনি মানে আওয়ামী লীগ মানে উনি নেতা বলছেন না, উনি মোটামুটি মানে কোর সাপোর্টার ছিলেন। কিন্তু উনি বলছেন যে আমি তো এটাকে সাপোর্ট করি না। উনি তখন আমাকে এটা বলেছিলেন। তো এই জাতিসংঘের যে রিপোর্টটা এটা আমি মনে করি যে একটা সময়োপযোগী রিপোর্ট এবং এই রিপোর্টের আলোকে আমি মনে করি বর্তমান সরকারকে অ্যাকশন নেওয়া উচিত। ধন্যবাদ। ওকে দাদা, এবার আপনার কাছে যাব। ওয়াকারুজ্জামান বলেছিল তখন এবং তার আশেপাশের লোকজনরা বলেছিল এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছিল যে আর্মি নিজেদেরকে রেস্ট্রেইন করেছে, আর্মি দেশপ্রেমিক বাংলাদেশ আর্মি, এই জন্য তারা জনগণের বুকে গুলি চালায় নাই। কিন্তু টোটাল কথাটা ছিল মিথ্যা কথা। কারণ কি, আর্মি বিদেশি পয়সা পেয়েছে। ওই যে জাতিসংঘের শান্তি মিশন আছে না দাদা, ওই শান্তি মিশনে তারা মিলিয়ন মিলিয়ন ডলার কামায়। জেনারেলরা, ব্রিগেডিয়ার জেনারেলরা, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার মিলিয়ন মিলিয়ন ডলার কামায়। ইভেন দেন একজন হাবিলদার এবং একজন সোলজার অনেক পয়সা কামায়। এখন জাতিসংঘ থেকে যদি বলে যে তোমরা জনগণের মুখে গুলি চালাইলে শান্তিরক্ষী মিশন থেকে তোমাদের লেজ কেটে দেওয়া হবে, অর্থাৎ এই পয়সা তোমরা পাবা না, তখন ওয়াকারুজ্জামান দেখলো অবস্থা খারাপ। কারণ জুনিয়ররা কেউ মেনে নেবে না, মেজররা মেনে নেবে না, ক্যাপ্টেনরা মেনে নেবে না, সুবেদার মেজররা মেনে নেবে না। তখন এই ওয়াকারুজ্জামান বাধ্য হয়েছে ভারতের নির্দেশ অমান্য করতে, হাসিনার নির্দেশ অমান্য করতে। পরে দাঁড়াইয়া ঠুটো জগন্নাথের মতো বলছে ওকে ঠিক আছে আমি জনগণের পক্ষে। এতদিন আমরা বিষয়টা জানতাম না। এই বিষয়টা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে কমিশনার ভলকার টার্ক এই কথাটা বলে নাই, কিন্তু এখন মাঠে হাড়ি ভাঙ্গা দিচ্ছে যে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমের জন্য না, এই টাকা পাবে না এবং জাতিসংঘ তাদেরকে বাদ দিয়ে দিবে, এই জন্য তারা জনগণের বুকে গুলি চালায় নাই। এই হিপোক্রেসিটাকে আপনি কিভাবে দেখেন কৃষ্ণেন্দু দত্ত? আমি প্রথমেই বলি, যেহেতু বিষয়টা বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেই জন্য একজন ভারতবাসী বা ভারতীয় হিসেবে আমি আমার যে মন্তব্যটা করব সেই মন্তব্যটা অবশ্যই ডিপ্লোম্যাটিক হবে, কারণ সরাসরি কোনো একটা আমি কোনো ডিগ্রি দিতে পারি না। কিন্তু একটা জিনিস বলতে পারি, আমি যে বক্তব্যটা এখন শুনলাম রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের যে কর্ণধার যেটা বললেন, এবং আপনাদের কাছ থেকেও যেটা বুঝলাম, এটা ঠিক যে ওই বক্তব্যটা বা এই ঘটনাগুলি সত্যি হয়, তাহলে এই বক্তব্যটাতে ওয়াকারুজ্জামানের উচিত একটা সদর্থক ভূমিকা নেওয়া, এবং যেটা বুঝলাম যে তিনি এখন নিয়েছেন। আর একটা জিনিস আমি বলতে পারি, যেটুকু আগেই বলেছি, ভারতীয় হিসেবে যতটা আমার মানে এটা পররাষ্ট্র, সেই আপনাদের বাংলাদেশের ভিতরে নাক গলিয়ে কোনো মন্তব্য করা কখনোই কাম্য নয়। কিন্তু একটা কথা বলতে পারি, এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার ইয়াসম্যান ছিলেন বলে আমার মনে হয়, ইয়াসম্যান ছিলেন। এবং দ্বিতীয় কথা, উপেন্দ্র দ্বিবেদী আপনি যে নামটা বললেন, আমাদের যে ভারতীয় সেনা প্রধান, তিনি অনেকটা তারও মানে অ্যাডভাইস নিয়ে চলতেন, এরকম একটা ব্যাপার আর কি। মানে তিনি ঠিক করে দিতেন যে ওয়াকারুজ্জামান কি করবেন। তার আগে আমি আবারও বলছি, একজন ভারতীয় হিসেবে এবং ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি তার মধ্যে থেকেই আমাকে বলতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো কথা বলতেই পারি, যে একজন ইয়াসম্যান থাকাটা কখনো ঠিক নয়, তাকে পরিস্থিতি অনুযায়ী চলতে হবে, এবং সেই জন্য যে রিপ্রিমেন্ডের যে ভৎসনা তাকে করা হয়েছে সেটা সঙ্গত। এবং আমার মনে হয় এবারে উচিত যে একটি সদর্থক ভূমিকা নেওয়া এবং মোহাম্মদ ইউনূস সরকারের কে সাপোর্ট দেওয়া, যে তার সেনাবাহিনী যে না, সে দেশের মানুষের জন্য, মানে বাংলাদেশের মানুষের জন্য, তাদের সার্বিক স্বাধীনতা, সার্বিক সার্বভৌমত্বের জন্য সে কাজ করবে। এটা তার করা উচিত বলে আমি একজন পররাষ্ট্রের সাধারণ সুবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে মনে করি। কৃষ্ণেন্দু দাদা, এত চমৎকার কথা আমি কোনো ভারতীয়র কাছ থেকে শুনি না, আপনি এত ভালো বলেছেন।
খুবই ভালো বলেছেন, কনগ্রাচুলেশন, অত্যন্ত ভালো বলেছেন। নিরুনিরা, এবার আপনার কাছে যাব। আপনার দল আমাদের বাংলাদেশে বেশ কিছু লোকজন আগস্টের 5 তারিখ থেকে একটা জিনিস বিক্রি করে আসছিল, একেবারে ডুগডুগি বাজাচ্ছিল যে ওয়াকার হচ্ছে জনদরদি, ওয়াকার হচ্ছে পিরানে পীর কুতুবে রব্বানি, ওয়াকার হচ্ছে জনগণের জন্য উজাড় করে দেয়। কিন্তু ফাইনালি তার আসল পট্টি বেরিয়ে এসে, তার ল্যাঙ্গট বেরিয়ে এসে যখন ভলকার টার্ট বলছে, সে ধমক দিছিল বাংলাদেশকে। এবার ওয়াকারুজ্জামানের এই ল্যাঙ্গট যখন বেরিয়ে এসে জনগণের সামনে, এই মুহূর্তে ওয়াকারুজ্জামান কি সেনাবাহিনীর প্রধান হিসাবে থাকার নৈতিক অধিকার বলতে কোনো কিছু আছে কিনা, তার কোনো নীতিবোধ কাজ করে কিনা ওই পজিশনে থাকার, ওই পজিশনে থাকার মতো যোগ্যতা তার 1 মিনিটও আছে কিনা বলে আপনি মনে করেন? নিরুনিরা। থ্যাংক ইউ জেকব ভাই, আপনি অধিকারের যে কথাটা বলেছেন এবং নির্লজ্জতার কথা যেটা বলেছেন, আমি আপনার সাথে একমত। কারণ আমাদের দেশের সেনাপ্রধান যেটা প্রমাণ করে দিয়েছে, সেনাপ্রধান একজন লোভী সেনাপ্রধান। সে তার লোভের শেষ চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এবং মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে সে একদম ন্যাকেট হয়ে গেছে। সে একজন যে লোভী সেটা প্রমাণ করে দিয়েছে। তা আমাদের দেশ, আমি মনে করি আমাদের দেশের জনগণ এ ধরনের লোভী সেনাপ্রধান চাচ্ছে না। ওকে, আমি